আসসালামু আলাইকুম। রসায়নের একাদশ অধ্যায় খনিজ সম্পদ এই অধ্যায়ে প্রতিবার সৃজনশীল আসে, এবারও আসবে। তো এই অধ্যায়ে তুলনামূলক অনেকে এই অধ্যায়কে অ্যাভয়েড করার চেষ্টা করে, সৃজনশীল দিতে চায় না। তার মূল কারণ হচ্ছে এই অধ্যায়টাকে বুঝতে না পারা। আমি এখানে 8টা প্রশ্ন রাখছি, মূলত এই 8টা প্রশ্ন সর্বাধিক বোর্ডে আসা। তো এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমরা এই অধ্যায়টাকে সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি রাখছি যে 1 নম্বর কিভাবে মিথেন থেকে CCl4 উৎপাদন করা যায় বা উৎপন্ন করা যায়। তো সেক্ষেত্রে এই বিক্রিয়াটা মূলত 4টে ধাপে সম্পন্ন হয়, 4টে ধাপে। তো সেগুলো একটু জানার চেষ্টা করি আমরা। তো 1 নম্বর থেকে শুরু করি। প্রথমে কি বলছে মিথেন থেকে, তাহলে CH4, তাহলে মিথেনের সাথে যেহেতু এগুলো কোলিনেশন বিক্রিয়া, কোলিনের সাথে বিক্রিয়া করে, কোলিনের সাথে বিক্রিয়া করবে এবং এর প্রভাব থাকবে ইউভি আলট্রাভায়োলেট। তো এখানে হাইড্রোজেন একটা কোলিন কিনে আলাদা হয়ে যাবে, তৈরি করবে HCl। অপরদিকে এখানে কার্বন একটা আছে, মানে হাইড্রোজেন টোটাল চারটের মধ্যে একটা চলে গেছে, তার মানে থাকলে হচ্ছে 3টা CH3, এবং ক্লোরিনের একটা চলে গেছে, থাকলে হচ্ছে একটা, অর্থাৎ ক্লোরোমিথেন তৈরি করলো। আবার ক্লোরোমিথেন আমি আবার নিলাম CH3Cl, এর সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া, প্রভাবক অবশ্যই ইউভি থাকবে আলট্রাভায়োলেট। এখানেও সেম প্রসেস, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন কিনে আলাদা হয়ে যাবে, তৈরি করবে HCl। তাহলে এখানে হাইড্রোজেন থাকলে দুটা, তাহলে CH2, আর ক্লোরিনের 3টার ভিতরে একটা চলে গেছে, থাকলো দুটা, তাহলে Cl2। আবার এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন, ওটাকে আবার নিব এখানে, তাহলে CH2Cl2, এর সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া হবে, এটা তৈরি করবে ইউভি, ইউভি এর উপস্থিতি বিক্রিয়া করবে। তো এখানে আবার একটা হাইড্রোজেন একটা ক্লোরিন কিনে আলাদা হয়ে যাবে, তৈরি করবে HCl। এখানে তাহলে হাইড্রোজেন এখানে একটা যদি চলে যায়, তাহলে আর একটা থাকলো, তাহলে CH। এবং এখানে ক্লোরিন ছিল টোটাল চারটা, চারটার ভিতরে একটা চলে গেছে, থাকলো 3টা, Cl3, ট্রাইক্লোরোমিথেন। এটাকে চেতনানাশক বলে, যেটা এটাকে চেতনানাশক অর্থাৎ এটাকে অজ্ঞান করতে সহায়তা করে এই প্রোডাক্টটা। আচ্ছা, তো আবার ওটাকে নিলাম যে CH3Cl3, এর সাথে যদি আবার ক্লোরিনের বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হবে? অবশ্যই ইউভি এর উপস্থিতিতে। তাহলে একটা হাইড্রোজেন এখানে ক্লোরিন আলাদা হয়ে যাবে, HCl তৈরি করবে, HCl তৈরি করবে। তাহলে এখানে হাইড্রোজেন আর নাই, তাহলে কার্বন দিলাম। এখানে ক্লোরিন টোটাল ছিল 5টা, 5টার ভিতরে একটা চলে গেল, থাকলো আর হচ্ছে 4টা, তাহলে Cl4। অর্থাৎ প্রশ্ন ছিল আমার কিভাবে মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ টেট্রাক্লোরোমিথেন পাওয়া যাবে। যাই হোক, তার মানে এইভাবে এই প্রসেসে মূলত আমরা এইভাবে CH4 থেকে CCl4 পেয়ে গেলাম। এটা মূলত 4টা ধাপে সম্পূর্ণ হয়। এটা গ নম্বরেও আসে সাধারণত, ঘ নম্বরেও থাকতে পারে, গ নম্বরে বেশি আসে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরটা। আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরটা কি বলছিল? 2 নম্বরটা বলছিল যে কিভাবে ইথানল থেকে ইথিন পাওয়া যায়, ইথানল থেকে ইথিন পাওয়া যায়। আসলে এই প্রশ্নটা হচ্ছে এরকম, যে মূল টপিকটা হচ্ছে এরকম যে কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায়। এটা এটা ইথানল, প্রোপানল, বিউটানল, ফিনাল, হেক্সানল, অনেক কিছু হতে পারে। যাই হোক, তাহলে 2 নম্বরটা আমি একটু করার চেষ্টা করি। কি বলছে এটা? যে কিভাবে ইথানল থেকে, ইথানল হচ্ছে CH3 CH2 ইথানল, তাই না? OH, ইথানল, এর সাথে কিভাবে কি পাওয়া যাবে? ইথিন পাওয়া যাবে। তাহলে অ্যালকোহল থেকে যদি অ্যালকিন পাইতে যাই, তাহলে আমাকে সব সময় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে। যদি বিক্রিয়া করি তাহলে কি হবে? এখান থেকে একটা হাইড্রোক্সাইড একটা হাইড্রোজেন কিনে আলাদা হয়ে যাবে, তৈরি করবে হচ্ছে পানি, H2। পানি যখন তৈরি করবে তখন একটা এখানে হাইড্রোজেনের কমতি হয়ে যাবে, তখন CH2 ডাবল বন্ড CH2 তৈরি করবে। কেন তৈরি করবে? তাছাড়া এখানে কার্বনের যোজনী 4 মিলবে না, যেহেতু একটা একটা হাতের কমতি পড়ে যাবে সেক্ষেত্রে। তার মানে মূলত অ্যালকোহল থেকে যদি অ্যালকিন পাইতে চাই, তাহলে আমি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে। এটা শুধু ইথানল থেকে ইথিন না, এটা হতে পারে প্রোপানল থেকে প্রোপিন, হেপ্টানল থেকে হেপটিন, তারপরে হতে পারে বিউটানল থেকে বিউটিন, মানে এরকম সামথিং প্রসেস হতে পারে। তারপর আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে কি বলছে এখানে? 3 নম্বরে বলছে কিভাবে ইথিন থেকে ইথানল পাওয়া যায়, মানে এটারই বিপরীত প্রক্রিয়া। তো বিপরীত প্রক্রিয়া মানে হচ্ছে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যায়। আচ্ছা, আমরা এটা দিয়ে করি। তাহলে ইথিন, তাহলে এটা হচ্ছে কত? 3 নাম্বার ইথিন। ইথিনের সঙ্গে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, ইথিন। এটা কিভাবে কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়, ইথানল, তাই না? তাহলে অবশ্যই এরকম প্রোডাক্টগুলো পানির উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে। এখানে প্রভাব থাকবে, এখানে থাকবে উচ্চ তাপ চাপ, উচ্চ তাপ ও চাপ থাকবে, এবং ফসফরিক অ্যাসিড থাকবে H3PO4, H3PO4 এর উপস্থিতিতে যখন বিক্রিয়া হবে। আমরা পানিতে দুটো আয়ন জানি, পানিতে মূলত হাইড্রোজেনও থাকে, আবার হাইড্রো অক্সাইডও থাকে। তো এখানে এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে এবং এই হাইড্রো অক্সাইডটা এখানে যুক্ত হবে, তাহলে এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে এটা হয়ে যাবে CH3 এবার কি হয়ে গেল? বন্ড
CH2 তো আছেই এখানে, আর এখানে যুক্ত হবে OH টা, তাই না? এই OH টা যুক্ত হবে, তাহলে এই যে OH। তাহলে কি হয়ে গেল, আমরা মূলত কি পেয়ে গেলাম, ইথিন থেকে পেয়ে গেলাম হচ্ছে ইথানল। অর্থাৎ আমরা এখানে প্রোপিন থেকে পাবো হচ্ছে প্রোপানল, আমরা বিউটিন থেকে পাবো বিউটানল। মূলত এভাবে মূলত অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল পাইতে পারি। আচ্ছা, তারপরে আমরা 4 নাম্বার প্রসেসে যাই। 4 নাম্বার কি বলছে এখানে দেখি। 4 নাম্বার বলছে যে ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা অসংখ্যবার পড়ে আসছে, অসংখ্যবার, যে ইথিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ইথিন বা প্রোপিন বা বিউটিন মূলত অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন এবং অ্যালকাইন গুলো, আর সম্পৃক্ত তো শুধুমাত্র অ্যালকেনটা আর কি। আচ্ছা, তো সেটা কিভাবে, ইথিন এটা 4 নাম্বার এটা। তাহলে এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এই বিক্রিয়াটা প্রদর্শন করবে দুটা প্রসেসের মাধ্যমে। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। প্রথমে ব্রোমিন দ্রবণটা দিয়ে আগে দেখাই। তাহলে এই যে ইথিন CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যদি আমি ব্রোমিন বিক্রিয়া করি তাহলে কি হয়ে যাবে, যদি ব্রোমিন বিক্রিয়া করি তাহলে এখানে ব্রোমিন আছে দুটা দুই পাশে যুক্ত হবে, যুক্ত হওয়ার কারণে মাঝখানে বন্ডটা ভেঙে যাবে, হয়ে গেল এরকম CH2Br আর CH2Br এটা। তো এই বিক্রিয়ার মাধ্যমে এটা একটা অসম্পৃক্ত বিক্রিয়া প্রদর্শন করে। তো এই নিচে একটু বাংলা লিখতে হবে, যে প্রথমে এইভাবে লিখবা যে ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে। আর এখানে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়, সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। আর ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। এটা ছিল হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আর বেয়ার দ্রবণ পরীক্ষা হচ্ছে এরকম, আবার আমি এটাকে নেই, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এটা বেয়ার দ্রবণটা আছে কি রকম দেখি, এটা বিক্রিয়া করবে হচ্ছে পানি এবং জার্মান অক্সিজেন উপস্থিতিতে বিক্রিয়া করবে। এখানে একটা প্রভাব থাকবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতি যখন বিক্রিয়া করবে, তাহলে এখানে দেখো দুটা হাইড্রোজেন দুটা অক্সিজেন। আচ্ছা, তাহলে দুটা OH আছে, তাহলে দুটো OH দুই পাশে যুক্ত করবো আমরা, তার মানে এই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে তৈরি করবে এরকম CH2OH, তারপরে CH2OH, অর্থাৎ এটাকে ইথিলিন গ্লাইকল বলে আর কি, ইথিলিন গ্লাইকল বলে। তো আমরা এই দুটো বিক্রিয়ার মাধ্যমেই মূলত এই ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রদর্শন করতে পারি। আর এই বিক্রিয়াটা লেখার পরে আমরা এভাবে লিখবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে ইথিন পানি এবং জার্মান অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। তারপর লিখবো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়, সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। আর ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। এভাবে লিখলে মূলত এই প্রসেসগুলো হয়ে যায়। ধন্যবাদ। তারপরটা হচ্ছে 5 নাম্বারটা কি বলছে। 5 নাম্বারটা বলছে হচ্ছে যে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, মূলত এটা পলিথিনের বিক্রিয়াকে প্রদর্শন করে। 5 নম্বর ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে ইথিন হচ্ছে বিক্রিয়াটা দিয়ে আগে, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটা অবশ্যই এনোনু দিতে হবে, এনোনু ইথিন। এটা প্রভাবকটা হচ্ছে এরকম যে 1000 ATM চাপ, 1000 ATM চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন উপস্থিত যখন বিক্রিয়া করবে তখন এই বন্ডটা ভেঙে যাবে, তখন তৈরি করবে এরকম যে CH2 বন্ড CH2, দুই পাশ দিয়ে হাত বের হবে এবং নিচে N থাকবে। মূলত এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তো এটা হচ্ছে এরকম এনোনো ইথিন, 1000 ATM চাপ, 200 সেলসিয়াস তাপমাত্রা ও সামান্য অক্সিজেন উপস্থিতিতে এনোনো ইথিন বিক্রিয়া করে এনোনো ইথিলিন তৈরি করে, যা পলিথিন নামে পরিচিত। এটাই মূলত পলিমারকরণ বিক্রিয়া আর কি। যাই হোক, তারপরে আসে হচ্ছে 6 নাম্বারটা কি বলছে এখানে। 6 নাম্বারটা বলছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, 6 নাম্বার। তো অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এরকম যে এটা অ্যালকাইলের ব্রোমো ইথেন, ব্রোমো প্রোপেন, ব্রোমো পেন্টেন, যেমন একটা দিলেই হলো। আচ্ছা, আমি দিই হচ্ছে ব্রোমো প্রোপেন দিই, তাহলে CH3 CH2 তারপরে দিলাম হচ্ছে ব্রোমিন। আচ্ছা, এটার নাম হচ্ছে ব্রোমো প্রোপেন। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা অ্যালকাইল মূলক, আর হ্যালাইড মানে হ্যালোজেনকে বোঝানো হচ্ছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হ্যালোজেন মৌল। আচ্ছা, তাহলে এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, সোডিয়াম হাইড্রোক্সাইড অলওয়েজ এরকম প্যাটার্নগুলো, তাহলে কি হয়ে যাবে, এই সোডিয়াম ব্রোমিনকে নিয়ে আলাদা হয়ে যাবে, তৈরি করবে সোডিয়াম ব্রোমাইড। তাহলে এখানে এই ঘরটা ফাঁকা থাকলো, এই হাইড্রোক্সাইডটা এখন এখানে বসবে, তাহলে কি হয়ে গেল, তাহলে হয়ে গেল CH3
তারপরে CH2, তারপরে CH2, তারপরে হয়ে গেল OH, এখানে বসে গেল। তার মানে এটা ছিল আমার অ্যালকাইল হ্যালাইড। তো এখান থেকে এটা কি ছিল ব্রোমো ব্রোমো ব্রোমোপ্রোপেন। ব্রোমোপ্রোপেন থেকে কি পেয়ে গেলাম 1 2 3 প্রোপানল পেয়ে গেলাম, প্রোপানল পেয়ে গেছি। ব্রোমোপ্রোপেন থেকে প্রোপানল পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে মূলত অ্যালকোহল প্রস্তুতি। এটা ব্রোমোপ্রোপেন, ব্রোমোপেন্টেন, ব্রোমোইথেন, অনেক কিছু হতে পারে। আচ্ছা, তারপরে আমরা 7 নাম্বার প্রসেসে যাই। 7 নাম্বারটা কি বলছে? বলছে যে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, এই 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এই নিয়মগুলো। আচ্ছা, কি বলছে? অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। অ্যালকোহলটা কি? মনে করো আমি অ্যালকোহল, যেকোনো একটা অ্যালকোহল দিলেই হলো, ইথানল, প্রোপানল, পেটানল, হেপ্টানল দিলেই হলো। তো ধরো আমি ইথানল দিলাম, তাহলে CH3 CH2 তারপরে OH, এর সাথে যদি জৈব অ্যাসিড বলছে তাহলে COOH গুলো আনতে হবে। তাহলে এই অ্যালকোহলকে যদি আমি জারণ করি, তাহলে আমি অ্যালডিহাইড পাবো। এখানে প্রভাব থাকবে হচ্ছে K2Cr2O7 এবং H2SO4, এটাকে ক্রোমিক অ্যাসিড বলে। আচ্ছা, তো এর যখন বিক্রিয়া হবে তখন কি হবে খেয়াল করো, এই দুটো হাইড্রোজেন এই অক্সিজেনকে নিয়ে আলাদা করে পানি তৈরি করবে। যখন পানি তৈরি করবে তখন এখানে কি থাকলো, তখন এখানে CH3 আগে লিখি, তাহলে CH3, আর এখানে কি থাকলো COH কোনো মূলক না, বরং CH ও একটা মূলক, অ্যালডিহাইড মূলক। তার মানে প্রথম এটা ছিল অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইড পাইলাম। সহজ কথায় অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড পাইছি। ওই অ্যালডিহাইডকে আবার জারণ করবো আমরা, তাহলে কি লিখলাম CH3 CHO। একে যদি আবার জায়ন অক্সিজেন দ্বারা বিক্রিয়া করি তাহলে প্রভাব এবার ওটাই থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি না, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7 এবং H2SO4 এর উপস্থিতি যখন বিক্রিয়া হবে তখন এই হাইড্রোজেন জাস্ট এই দুটো অক্সিজেন জাস্ট এর মাঝে বসে যাবে, হয়ে যাবে এরকম CH3 তারপরে COOH। তার মানে আমার এটা ছিল কি, এটা ছিল অ্যালকোহল থেকে কি পেয়ে গেলাম, জৈব অ্যাসিড পেয়ে গেলাম। তো এখানে প্রসেসটা হচ্ছে এরকম যে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিক অ্যাসিড এর উপস্থিতিতে ইথানল কে জারণ করলে পাওয়া যায় ইথানল, এবং ইথানলকে আবার পরবর্তীতে জারণ করলে পাওয়া যায় হচ্ছে ইথানয়িক অ্যাসিড। তো ইথানয়িক অ্যাসিড এটাই মূলত জৈব অ্যাসিডকে নির্দেশ করতেছে। এভাবে আমরা কি পেয়ে গেছি, ইথানল থেকে পেয়ে গেছি ইথানয়িক অ্যাসিড, তাহলে প্রোপানল থেকে পেয়ে যাবো প্রোপানয়িক অ্যাসিড, বিউটানল থেকে পেয়ে যাবো বিউটানয়িক অ্যাসিড, পেন্টানল থেকে পেয়ে যাবো পেন্টানয়িক অ্যাসিড। মূলত এইভাবে আমরা এই বিক্রিয়াগুলো দিয়ে দেবো। শুধুমাত্র ঘর নম্বরে আসে এই প্রসেসটা। আচ্ছা, তারপরে 8 নম্বরে যাই, কি বলছে, এটার উল্টা প্রসেসটা বলছে যে বলছে হচ্ছে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি। তো 8 নম্বর জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি। জৈব অ্যাসিড, ধর একটা জৈব অ্যাসিড আমি দেই, কি দেই, ধরে কিছুক্ষণ আগে যেটা দিলাম ওটাই দেই, তাহলে CH3 বন্ড COOH, এটাকে বলে ইথানয়িক অ্যাসিড। তো ইথানয়িক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতি বিক্রিয়া করি, সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতি যদি বিক্রিয়া করি কি হয়ে যাবে খেয়াল করে দেখো, তাহলে এই হাইড্রোক্সাইডটা এই হাইড্রোজেনকে নিয়ে তৈরি করবে হচ্ছে পানি, H2O, পানি তৈরি করবে। এবং তাহলে এই হাইড্রোক্সাইড এই সোডিয়ামটা তাহলে এই জায়গা দখল করবে, তাহলে কি তৈরি করবে CH3 COONA, তাই না, সোডিয়াম ইথানয়েড তৈরি করবে। ওটাকে আমি আবার নিলাম CH3 COONA, সোডিয়াম ইথানয়েড। একে যদি আমি আবার, আচ্ছা একটু মিশিয়ে দিই, এটাকে যদি আবার আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে কি হয়ে যাবে দেখো, তাহলে এখানকার এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে, তখন তৈরি করলো হচ্ছে মিথেন এটা। এবং এই টোটাল যৌগটা মিলে, এই টোটালটা মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট এটা। অর্থাৎ এখানে সোডিয়াম দুটা, কার্বন একটা, অক্সিজেন হচ্ছে তিনটা, সোডিয়াম দুটা, কার্বন একটা, অক্সিজেন তিনটা, এটা। তার মানে এটা আমার ছিল জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড থেকে আমি কি পেয়ে গেলাম, জৈব অ্যাসিড থেকে আমি পেয়ে গেছি হচ্ছে অ্যালকেন পেয়ে গেছি। তো এটা ছিল হচ্ছে ইথানয়িক অ্যাসিড থেকে কি পেয়ে গেলাম, মিথেন পেয়ে গেলাম। এমনই ভাবে আমি প্রোপানয়িক অ্যাসিড থেকে পেয়ে যাব হচ্ছে ইথেন, আমি বিউটানয়িক অ্যাসিড থেকে পেয়ে যাব প্রোপেন। মূলত এভাবে জৈব অ্যাসিড থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি করতে পারবো। তো এই আটটা কোশ্চেন যদি তুমি বারবার সলভ করো, এই নিয়মের যে প্যাটার্নগুলো আছে এগুলো সবগুলো বোর্ড কোশ্চেনে আসা এই নিয়মগুলো।
তো এগুলোর মাধ্যমে মূলত এই অধ্যায়টাকে পুরোপুরি সলভ করা সম্ভব। আর ইনশাল্লাহ এইভাবে আগাইলে তুমি এগুলো সলভ করার মাধ্যমে এই অধ্যায়টাকে জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।